এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন। এভার কেয়ারে শাশুড়ির পাশে জুবাইদা। সুস্থতার জন্য দোয়া চান নেতারা। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান, বলছে বিএনপি। তফসিল পেছালে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। এবার জনগণই দেবে ভোটের পাহারা। নতুন করে ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টায় একটি দল। সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামাতের। 5 দাবি আদায়ে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারি 8 দলের। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ। আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের 8 জন দগ্ধ। নারায়ণগঞ্জে পড়ল আরো 4 জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দানার জমি আছিল যে বালুতে সব বোঝালে এই বালু ফলাই দেয় না 10 টাকা 8 টাকা সমানত আছে। খালবিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। জবাবদিহি নিশ্চিতের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে তিনি জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে পাঠানো হবে বিদেশে। এদিকে দুপুরেও শাশুড়িকে দেখতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর 14 দিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এন্ডোস্কোপির পর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত শারীরিক অবস্থা। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখন তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তা পরিবার এবং দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বৃহস্পতিবার মধ্যরাত, গতকাল সারাদিন এবং আগামীকালকে সবশেষ পর্যন্ত যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, এরকম তারিখ পরিবর্তিত হচ্ছিল। এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল যে কখন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। প্রাথমিকভাবে যেটি এয়ার অ্যাম্বুলেন্সে যেই জটিলতা, কারিগরি ত্রুটি, সেটি কিন্তু আসলে জানানো হয়েছিল। আজকে কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কথা বলেছেন, ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি ছিল সেটি প্রস্তুত করা হলেও এখন বিএনপি চেয়ারপারসনের এই মুহূর্তে যে শারীরিক অবস্থা, তাতে করে তার যে মেডিকেল বোর্ড বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তাদের পরামর্শে এখন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার মতো শারীরিক অবস্থাতে নেই, যার ফলে কিছুদিন আসলে বিলম্বিত হবে। এটি পরবর্তীতে শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আসলে ডাক্তাররা
সিদ্ধান্ত দিলে পরে আসলে তিনি লন্ডন যেতে পারবেন, তাকে লন্ডন নেওয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা জানি যে গত 23 নভেম্বর থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। এর আগেও কিন্তু আসলে তিনি ধারাবাহিকভাবে চেক আপের মধ্যে ছিলেন, আসা যাওয়ার মধ্যে ছিলেন, কিন্তু 23 নভেম্বর আসার পরে ডাক্তাররা তাদেরকে ভর্তি করান। এরপরে কিন্তু আমরা জানি 27 নভেম্বরে তাদের সিসিউকে নেওয়া হয়েছে। এর পরবর্তীতে কিন্তু বেশ কিছুটা সংকটাপন্ন অবস্থা হয়েছিল, ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল, পরবর্তীতে সেটি অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, সেটি কিন্তু ডাক্তার এজেএম জাহিদ হোসেনও বলেছেন। একই সঙ্গে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন জায়গায় নানান ধরনের গুজব রটিয়ে পড়ছে, অনেকে গুজব ছড়াচ্ছেন, তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে কোনো ধরনের গুজব না ছড়ান, কারণ এই চিকিৎসার সবশেষ আপডেট সার্বক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছেন জিয়া পরিবারে তারা জানছেন। একই সঙ্গে আমরা জানি যে গতকালকে লন্ডন থেকে দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান। তিনি নিজেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সদস্য, এতদিন তিনি ভার্চুয়ালি সেটির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু গতকাল থেকে কিন্তু তিনি সরাসরি আছেন এবং এই মুহূর্তেও কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। দুপুর নাগাদ ডাক্তার জুবাইদুর রহমান হাসপাতালে এসেছেন। গতকালকে বাংলাদেশে এসেও কিন্তু 2 দফা তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর কিন্তু শারীরিক সবশেষ অবস্থা সেটি তদারকি করেছেন। আজকের যে মেডিকেল বোর্ডে যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখনই তিনি লন্ডন যাচ্ছেন না, সেই বোর্ডেও কিন্তু সশরীরে ডাক্তার জুবাইদুর রহমান উপস্থিত ছিলেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর পুঠিয়ায় একসঙ্গে 300-র বেশি শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিচ্ছেন। হবে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ, একাগ্র চিত্রে পড়ছে পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা। শনিবার সকাল 9টা থেকে রাজশাহীর পুঠিয়া শহরে এই আয়োজন শুরু হয়। 100 বার কোরআন খতমের এই আয়োজনে অংশ নিয়েছে উপজেলার 25টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 3 শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কোরআন তেলাওয়াত। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি, দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে, আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তারা নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলছেন বিএনপি নেতারা। তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহতের শঙ্কাও দলটির। শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণই ভোটের পাহারা দেবে। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবাদাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এই দেশের সম্পদ পাচার করার জন্য, এই দেশকে গণতন্ত্র রাজ্যে পরিণত করার জন্য। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলেও মন্তব্য করেন তিনি। ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে। ডাক্তাররা এখন সেটার উপর কাজ করছে, ওনাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। সুতরাং ওনার যখনই সিদ্ধান্ত দেবে
তখন উনি বিদেশে ট্রাভেল করতে পারবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান দূর দেশে থাকলেও দেশের মানুষের কাছেই আছেন। উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা তো বারবার বলেছি যে প্রায় 15 মাস বেশি সময় হতে চলছে, 15 মাস পার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আর কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের তফসিল বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। সময় সংবাদ, ঢাকা। একটি দল নতুন করে ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে কোনোভাবেই আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শরিক দলের নেতারা। কোনো অপরাধী দলের সঙ্গী না হয়ে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করেন 4 জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 8 দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে 8 দল রাজপথে নামতে বাধ্য হয়েছে জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। এক দল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। এক দল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার থেকে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। এক দল দখলদার বলতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। 7 বিভাগের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, সিলেট। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একই পরিবারের 7 জন সহ দগ্ধ হন 8 জন। এর মধ্যে আশঙ্কাজনক 4 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হন শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন। প্রাণ হারায় 3টি পোষা পাখিও। এ ঘটনায় পাখির মতোই পরিণতি হতে পারত দগ্ধ হওয়া পরিবারের সদস্যদেরও। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় টিনশেড ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে, পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, জামাকাপড়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন। গ্যাস সংযোগও দেয়া হয় অবৈধ উপায়ে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। এটা মনে হয় যে খোলামেলা জায়গা, অনেক ময়লা ছেলে ফালে না থাকে বিদায় আর কি নিজের একটা রুম উঠাইয়া ভাড়া দেওয়া রাখছে। চাল উপর উঠতে আছে, মানুষ এই জায়গায় 2-3 জন বাইরে দাঁড়িয়ে আছে আগুনের মধ্যে। হঠাৎ একটা শব্দ হলো, তো আমরা সবাই ভাবছি কি ভূমিকম্প বা কিছু হয়েছে। তো একটু কিছু বের হয়ে দেখি এখানে মানে অনেক জায়গায় আগুন ছড়িয়ে আছে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা কোনো কাজ করে না। শেরেবাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তারা। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 4 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একই দিনে নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটে 30টি দোকান। ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে আগুন লাগে। 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছিল, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন, সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো 2টি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এইটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি, তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে, যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছুটির দিনে রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলায় নেওয়া হয় বার্ষিক পরীক্ষা। এতে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে এই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে স্থগিত হয় সরকারি মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা। দুশ্চিন্তায় পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। অবশেষে ছুটির দিনে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শনিবার সকালে নির্ধারিত সময়ের আগে রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক স্কুলে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় ইংরেজি, বিজ্ঞান, রসায়ন, ভূগোল ও ফিনান্স পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। সরকারের প্রতি আহ্বান, রাষ্ট্রের প্রতি আহ্বান, আমাদের প্রতি উদাসীনতা বা আমাদের প্রতি বিবেচনা করে যেটা দেখা হচ্ছে না, দীর্ঘদিনের দাবি থেকে বঞ্চিত করছে, এই জায়গাটা অন্ততপক্ষে সরকার যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে। 3 দিন আমরা পরীক্ষা নিতে পারিনি, পরীক্ষা স্থগিত ছিল। সেই স্থগিত পরীক্ষাটা আমরা এই ছুটির দিনে নিয়ে শেষ করছি, যাতে করে বাচ্চাদের আর কোনো ক্ষতি না হয়। শিক্ষকদের আন্দোলনের কারণে রুটিন পরিবর্তন হওয়ায় কিছুটা সমস্যা হলেও অবশেষে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বাচ্চারা খুশি, বাচ্চারা প্রাণবন্ত, সমস্ত 100% উপস্থিত আছে। এদিকে বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলার শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় আদালতের রায়ই হবে চূড়ান্ত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে অগ্রগতির কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, গেল 4 ডিসেম্বর উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালতের অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। কিছু সংযোজন বিয়োজনের পর দ্রুত এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে, সম্প্রসারিত হবে বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ব্যবসা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক। Secretariat Ordinance 2025. With a single legal instrument, the Supreme Court now possesses full administrative and financial autonomy. বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজি বাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে।
এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে অথবা কর থেকে অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, দেশে জমে থাকা চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করে শেষ করা হবে। সকালে নাটোরে উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনি কলগুলো চালানো সম্ভব না। চিনি কলগুলোকে লাভজনক করতে প্রয়োজন অর্থায়ন। সরকারি ও বেসরকারি বিনিয়োগ দিয়ে শিগগিরই চিনি কলগুলো লাভজনক করা হবে। পাশাপাশি অন্যান্য উৎপাদনও বৃদ্ধি করা হবে। এজন্য দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান উপদেষ্টা। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। এবার চট্টগ্রাম বিভাগের খবর। জাহাজ বা মাদার ভেসেল কেনার ধুম পড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। আরও অন্তত 5টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। মূলত সরকার 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কম দামে কিনছে শিল্প গ্রুপগুলো। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। আমাদের জব সেক্টর, সেটা আমাদের দেশে অর্থনীতিতে যুক্ত হবে। সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা, সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য, টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন। বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব, তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলছে পর্যটনের ভরা মৌসুম। কক্সবাজার জুড়ে থাকার কথা লাখো পর্যটকের ভিড়, কিন্তু সৈকত শহর এখন অনেকটাই নীরব। ফাঁকা সৈকত, ব্যবসায়ীদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় থমকে আছে দেশের সবচেয়ে বড় পর্যটন শহরটি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময়ে লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। বর্তমানে কোথাও নেই পরিচিত ভিড়, নীরবতা এই শহরে ছড়িয়ে আছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় সাগর পাড়ের ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, জেটস্কি ও বিচ বাইক চালক এবং কিটকট ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ চলতেছে। আমরা ঠিকমতো কর্মচারী বেতনও দিতে পারতেছি না, নিজেরাও চলতে পারতেছি না। অন্যান্য সময় আপনার এখানে লক্ষাধিক মানুষ থাকে, আপনার সবসময় অলওয়েজ খুব জমজমাট থাকে বীজটা আপনার। এখন তো আপনার লোক নেই। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। পর্যটক সংকটে ফাঁকা কক্সবাজারের সড়ক, নেই চিরচেনা যানজট। হোটেলগুলোর সামনে পর্যটকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন যানবাহন চালকরা। লোকজনের জন্য বসে আছি, হোটেল দেখে বের হবে, আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, দোকানের ভাড়াও তুলতে পারি না। গত বছর ডিসেম্বর জুড়ে যেখানে উপচে পড়া ভিড় ছিল, সেখানে এবার বুকিং নেমে এসেছে মাত্র 20%। রেস্তোরাঁগুলোর ব্যবসাও কমেছে আশঙ্কাজনকভাবে। আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। আশানুরূপ সেই ব্যবসাটা হচ্ছে না এবার ডিসেম্বরে। 16 ডিসেম্বর এখনো 80% রুম খালি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সামনের এই ডিসেম্বর মাসের যে 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায়ই ঠিক করবে যুক্তরাষ্ট্রের জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসী বাবা মায়ের সন্তানরা আগের মতো সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কিনা। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের। এখন সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে, আর যদি বাদীদের পক্ষে যায় তাহলে বৈধ অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ ছিল 5টার সময় সংবাদের।